হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত, সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে। দেখেন দেখেন দেখেছেন, কারো শরীর স্পর্শ করতেছে না, খালি সাউন্ড করতেছে। জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে? ভাবেন নাই, কিন্তু হয়েছে। পুলিশের দুইজন নেতৃত্বে, খোদাবক্স ভাই আর বাহার ভাই, দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, ওনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করায় দেন। এই পুলিশ সদস্যকে জিটি পাবেন, বুকে জড়ায় ধরবেন, না খিলে ছাড়বেন না, এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায়। এই যে খেলা হবে, এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলা অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম। এখন ওখানে নতুন বাপ দরকার। দেখেন আমেরিকাত তারা মোদির নামে স্লোগান দেয়, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি। হ্যাঁ দেখেছেন, শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফসকা ফট করে কয়ে দিছে, তা না, তারা ব্যানারও লিখে আনিছে। তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া। দেখেছেন, দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না? ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। দাদা বুঝতে পারছি আপনার বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন, যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি। আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না, তা আসলেও না কে? কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না। ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে এসেছিল, এখনো ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে। শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 লাথি দিয়ে ডান্ডা বেরিয়ে পরে পেটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি। ওরে বাবা, গোয়াত নাই চাম, রাধাকৃষ্ণের নাম। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক। এই জন্যই আমেরিকাত মোদির নামে স্লোগান দিছে। আবার দেখান রিটা সাহেব, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর
Modi ji. We are for Modi ji. We are for Sheikh Hasina. We are for Sheikh Hasina. We support Modi ji. Modi ji. We support Modi ji. Modi ji. We support Modi ji. আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই, হারপিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, ব্লক রেড দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো। এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তাও ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই। আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরার জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে। ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো। একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই। গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন, লিখে রাখেন। আপনি মরিছেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিছেন। আমলি কি সেটা আপনারা দেখা, এটা ছোট ক্লিপ দেয়া। দেখছেন আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা, আর ওই কুত্তাটারে যে বাঁচাইতে আসিছিল হইতেছে বাঙ্গু সুশীল। মারা খাবি ওই, আওয়ামী লীগের হাতেই মারা খাবি ওই। একজন ফ্যাসিস্ট নেতা কি গণতন্ত্রে বিশ্বাস করে, বাক স্বাধীনতায় আস্থা রাখে না? রাখে না। আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না, ওটা ফ্যাসিজমের জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 14 আগস্ট 1449 সালে, হিটলারের পতনের 4 বছর পরে। তো যুদ্ধের পর তারা কি করলো? বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না। নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয়। তারপরে হয় ইলেকশন। এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার? সে কি গণতন্ত্র বিশ্বাস করে? সে কি জয় বাংলা বলা বন্ধ করবে? সে কি জঙ্গি, পাকিস্তানের বীর্য, মব, তৌহিদ, জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে? ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাউরামো। মনে রাখবেন, ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে। এটাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই। ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন। আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম। এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন। এই যে সব্যসাচীর টল দিল, সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান, মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না। তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাবদিহি দাবি যখন করলো, সেই বাচ্চাদের চর মানলো, জয় বাংলা স্লোগান দিল, সামনে এই সাহস করতে আসছে। কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে। সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে। সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায়। গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিচি কান্দে উঠে যায়। আবার বলতেছি, গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না। তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না। সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন, ইলেকশন করে সরাই দিতে পারতেন, এত রক্ত তো দেওয়া লাগতো না। ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে, তাই হইতেছে মাইরের ভাষা। ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে। সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে, দরকার হলে আবারও বলবো। এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না। হ্যাঁ শুনান, এটা সে আমি কথা পাচ্ছি। যদিও আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি ওদের নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন। দূরের থেকে অনেক কিছু বলা যাক, দেশে আসেন না কেন ওনারা? কথা কামাল আসবো আসবো, এত উতলা হইলে চলবে? আমার আগে দেশ ছাড়িয়েছেন তারেক রহমান, উনি না ফিরলে আমি কেমনে ফিরি? আগে বেদবি হয়ে যাবে না?
আমারে যদি এতই দরকার হয় উনারা ফেরাও, তারপরে আমি যাই। আমি তো তোমার মতো বেদ্যব না, মুরব্বীদের সম্মান করি। উনি আসুক, তারপরে আমি যাবো শিশির করিয়া। 32 নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গিপাড়া যাইতেছে। তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গিপাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গিপাড়ায়, চ্যালেঞ্জ দিস না বাপ। আমরা করলে ডাবল জারমে জানি, উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাং প্যার। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোমা মেরা টুঙ্গিপাড়া 32 নম্বর করিয়া দিমু, তাহলে ওই দল করলে জিতবি। গণরায় নিয়ে এই কাম করবি। যদি সত্যি আওয়ামী লীগ করবার চাস তাহলে জাউরামু বন্ধ কইরা অনুশোচনা কইরা সমাজে মিশ। গেরিলা যুদ্ধ এক করে হান্দাই দিব টুঙ্গিপাড়া সহ। তাকে থাকে মোদির দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়া। মোদির কি অবস্থা জানিস? আমেরিকার তো গেছিল, কি হয়েছে সেটি আসেন দেখি। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা। বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকাত গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিংয়ের একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্ককে যারা চিনেন না, আর কেন ইলন মাস্ক আগামীর বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে নিই। ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক। ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না, এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে। এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ, প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। স্পেস এক্স এবং মহাকাশে সে রাজত্ব করে। মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে। স্পেস এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। ওর স্টারলিংক বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে, ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল। স্পেস এক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত। যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা। স্টারলিংক এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না। বাংলাদেশে জুলাই যদি স্টারলিংক থাকলে নিয়ে, তাহলে আমরা আরও 7 দিন আগে হাসিনাক জয় বাংলা করে দিতে পারতাম। ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল। এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ, এনার্জি, এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে। সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী। বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল, তেল, কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে। চীন, আমেরিকা, ইউরোপ, ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ, ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে। টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে, তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে। এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি। আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইলন মাস্ক একটা বড় খেলোয়াড়। XAI নামে একটা নতুন AI কোম্পানি করেছে, যা ওই যে ওপেন AI, চ্যাট জিপিটি শোনেন না, আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে। তার নিউরালিক বলে একটা প্রকল্প আছে, মানুষের মাথার সাথে, ব্রেনের সাথে, মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ। মানে আপনি চিন্তা করবেন না, লেখা হয়ে যাবে কম্পিউটারে। হ্যাঁ, এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে। এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে। টুইটার ছিল না, আছে না, আগে নাম ছিল টুইটার, এখন এক্স হয়েছে। এটার মালিক কিন্তু ইলন মাস্ক। গণতন্ত্র, তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র। আপনারা তো দেখেছেন, আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসিনার আধা জয় বাংলা করে দিছি। তো এই টুইটার কিনা রাজনৈতিক বিতর্কের কন্দেমন্ত্রীতে চলে আসছে। বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে, যেটা এখন তার নিয়ন্ত্রণে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ব্রিটেনের নির্বাচন, ভারতের নির্বাচন, এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে। এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে। অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্রনায়করা করে থাকে। ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টারলিংক ব্যবহারের উপর নির্ভর করেছিল, আগেই তো বলছি। মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সের বিনিয়োগের কারণে সৌদি আরব, কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর। বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায়। আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে। প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি।
মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে। আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে, যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে। এইটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে। প্রফেসর ইউনূসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে। স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে। প্রফেসর ইউনূসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায়। এবং এই ধারণা ইলন মাস্ক খুব খাইছে, খুব আগ্রহ সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে। এবং ইলন মাস্ক যারা এখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনূসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন। এবং আমরা পরবর্তীতে দেখব মোদির সাথে কেমনে কথা বলছে। এটা ছাড়াও ইলন মাস্ক তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস্ক যদি আসে। এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে। এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। তারা ওয়াশিংটনে বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে, আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদির ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয়। এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে। এইখানে নরেন্দ্র মোদির ব্যর্থতা কি? মানে আমেরিকা সফরে ইলন মাস্ক এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয়। আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না। আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ অনিশ্চিত, যাচ্ছে না। আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিংয়ের ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, এইটা সে বড় করিয়া দেখান, এই যে এইরকম করে বসছে না, দেখেছেন এই যে ভঙ্গি, এটা পাওয়ার আর কন্ট্রোল। তার মানে ওই মিটিংয়ের মাস্টার ইলন মাস্ক। সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে। আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে হয়ে গেছে। আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি, এই যে স্যার এরদোগান দেখেছেন, অ্যাঙ্গেলা মার্কেল, এমনকি হিটলার দেখেছেন, এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা। ট্রাম্প, তাহলে বুঝেছেন ওই মিটিংয়ের মাস্টারকে। এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ইঙ্কা করে হাত রাখিছে, আমি কলে দেখবার পারিচ্ছি। যাই হোক, টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে। আমরা টেসলার ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো। মোদির জন্যে ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না, বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও চরম হতাশার। মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো। হ্যাঁ, কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে। এটা মোদির জন্য বড় ধাক্কা। মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে, কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে, চীন প্রসঙ্গে নীরবতা। মোদি আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে, কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদির জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল। মানে মোদি যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যেয়ে তাকে নিয়ে আসছে, এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস। রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে। মোদির সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি, আগে দেওয়া হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না, পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে, যার প্রতীকী অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয়। একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসছে, যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে। বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয়। প্রফেসর ইউনূসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন। তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে। অন্যদিকে মোদির ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না, কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে, ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। আমাদের উচিত
এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা। আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনূসকে। হাসিনা আর তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে, সকল সংস্কার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনূসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না। আমরা এইদিকে 32-এর দিছি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনূস আমেরিকার দিছে বুলডোজার চালায় মোদির উপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি, আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা কইরা। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে, আর আগায় নিতে হবে সামনে। ইনকিলাব জিন্দাবাদ।